জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। জুলাই গণ অভ্যুত্থানে রায়ের বাজারে বুদ্ধিজীবী কবরস্থানের গণকবরে 114টি মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। শহীদ জুলাই পরিবার চাইলে মরদেহ উত্তোলন করে পোস্টমর্টম করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গণকবর পরিদর্শনে গিয়ে জানান, জুলাই আন্দোলনের রায়ের বাজার গণকবর থেকে মরদেহ তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে 5 আগস্ট সামনে রেখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আরও জানান, দেশি মিডিয়া সততার সঙ্গে কাজ করায় আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা কমে এসেছে। যারা দেশবিরোধী চক্রান্তের সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখানে প্রায় 114 জনের গণকবর রয়ে গেছে, যাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই। আমরা চেষ্টা করতেছি। অনেক সময় আগে একটা ছিল, তাদের যারা উত্তরসূরি রেখে গেছেন তাদের ভিতরে একটা ছিল যে কেউ চাচ্ছিল এটা শনাক্ত করা হোক, কেউ চাচ্ছিল না। এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে। তারা মুন্সিগঞ্জ আমরা গেছিলাম, সেই সময় বললো যে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য। মিডিয়া সত্য প্রচার করার জন্যই কিন্তু এই পর্যন্ত আগায় গেছে। আমি সবসময় বলি, আপনারা সত্য প্রচার করাই, কিন্তু আমাদের বাইরের মিডিয়াগুলি আছে, যে বিদেশি মিডিয়াগুলি, কিন্তু তাদের টোন কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তারা কিন্তু এখন আর আগের মতো সরব হইতে পারে না, যেহেতু আপনারা সত্য ঘটনা প্রচার করেন জন্য। কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। 5 আগস্টের আগেই ঘোষণাপত্র আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম। এই ঘোষণা আসবে আজকের মধ্যেই। আর যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ হবে বলে জানান তিনি। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। র্যালির উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে এ র্যালি শুরু হয়। পরে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। র্যালির শেষে সংক্ষিপ্ত সমাবেশে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, 1 বছরেও অভ্যুত্থানের সব আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হয়নি, তবে চেষ্টা থাকবে ভবিষ্যতে তা বাস্তবায়ন করার। ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে, ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে এবং আশা করি যে 5 আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজকে হয়তো ঘোষণা হবে যে 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। অনেকেই বৈষম্যের শিকার ছিলেন, বৈষম্যহীনতা দেখা পেয়েছেন 16 বছর পরে। অনেক কিছু পরিবর্তিত হয়েছে। হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার যে লড়াই, এটা 1 বছরেই আমি মনে করি যে এটা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা ছিল, আমাদের আরও চেষ্টা থাকবে যতদিন আমরা আছি। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন 11টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার সকাল 10টার পরে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সুন্দরবন স্কয়ার মার্কেটের ভবনে 5ম তলায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সুন্দরবন স্কয়ার মার্কেটের 5ম তলার বিভিন্ন মোবাইলের দোকান ছিল, সেখান থেকেই প্রথমে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। এখনো পর্যন্ত আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অপারেশনের পর তিনি সুস্থ রয়েছেন। এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলেও
জানান তিনি। অপারেশন পরবর্তী সময়ে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডক্টর জাহাঙ্গীর কবির বলেন, পুরোপুরি সুস্থ হয়ে 7 দিনের মধ্যে জামায়াতে আমির বাসায় ফিরতে পারবেন। এর আগে শনিবার সকালে 7:30টার দিকে ডক্টর শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে 8:30টার দিকে তার অপারেশন শুরু হয়। হাসপাতালে পরিবারের সদস্যরা ছাড়াও জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত আছেন। রাজধানী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসক জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে একটি টিম তার এই চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এর আগে এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টের আর্টারিতে কম বেশি 5টার মতো ব্লক ধরা পড়ে। এনজিওগ্রামে ওনার 4টি ব্লক ধরা পড়েছিল এবং ব্লকগুলোর অবস্থানগত কারণে আমরা ওপেন হার্ট সার্জারি করাটাকেই প্রেফার করেছেন। আমাদের এখানে যে মাননীয় সার্জন আছেন তিনি এবং যিনি এনজিওগ্রাম করেছিলেন ওনাদের দুজনের সমন্বিত মতেই আমরা এখানে ইউনাইটেড হসপিটালেই ওনার ওপেন হার্ট সার্জারি আজকে হয়েছে। ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, 2টা ধমনী দিয়ে অপারেশন করা, লিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি। 3 নম্বর কথা, ওনাকে 3টা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ। এবং অ্যানেস্থেশিয়া যেমন ডক্টর শহীদ ছিল এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারি সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন। দেশবাসীকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে যে হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে যেভাবে দেশ এবং বিদেশের কোটি কোটি মানুষ ওনার জন্য দোয়া এবং যে আবেগ প্রদর্শন করেছেন, ভালোবাসা প্রদর্শন করেছেন, আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশ এবং বিশ্বের সেই সব ভাই বোনদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা পেশ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানকে শ্রদ্ধা করতে হবে, নানা ন্যারেটিভ যুক্ত করা হচ্ছে। দেশের মানুষের দুর্ভাগ্য এখনও অধিকার প্রতিষ্ঠা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে রাজধানীর বিএফডিসিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচন হবে অতি শীঘ্রই এবং অচিরেই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ সব ধ্বংস করেছে, কিছুই অক্ষত রেখে যায়নি, তাই রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে বলে জানান বিএনপির এই নেতা। এ সময় তিনি বলেন, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ না হলে চেতনা মুখ থুবড়ে পড়বে। আমাদের দলগুলোর মধ্যে যে দূরত্বই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল না, এরা সবাই গণতান্ত্রিক দল এবং সবাই বোঝেন যে গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচনের পিঠে চড়েই গণতন্ত্র আগায়, প্রতিষ্ঠিত হয়। কাজে নির্বাচনের ব্যাপারে কারো কোনো বাধা আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে নির্বাচনের জন্য যেটা দরকার সেটা হলো নির্বাচনী পরিবেশ, নির্বাচনের প্রস্তুতি এবং জনগণের আকাঙ্ক্ষা, এ সবই নির্বাচনের পক্ষে আছে। অতএব আমি মনে করি যে ঠিক হবে, নির্বাচন হবে ইনশাল্লাহ। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কাল রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য প্রদান ও সাক্ষ্য গ্রহণ। আর এর মধ্য দিয়েই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার, যা অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে গণমাধ্যমে। শনিবার এই তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম তামিম। এর আগে গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এই মামলায় 3 আগস্ট সূচনা বক্তব্য ও 4 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানানো হয়। তবে তার একদিন আগে আগামীকালই শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক আছেন। এর মধ্যে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাল মামুন। রাজধানীর ওপর বাড়তি চাপ বিবেচনা নিয়ে যারা শিল্প কারখানা করেন তাদেরকে সব জায়গায় পরিকল্পনা করতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাত হোসেন। রাজশাহীতে OSH রিসার্চ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ মানে একটা সুষম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যাতে হয় রাজশাহীতে বা এই অঞ্চলে,
তেমন ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই। কী কারণ, সেই কারণ আমি সেটা বলতে পারবো না। এমন হতে পারে যে কমিউনিকেশন আগে যেরকম ছিল, যোগাযোগ ব্যবস্থা আগে হয়তো ঢাকার থেকে সুবিধা ছিল, এখন যোগাযোগ ব্যবস্থা সব জায়গায় ভালো। কাজেই ঢাকার থেকে রাজশাহী আসতে বেশি সময় লাগে না, বা রংপুর যেতে বেশি সময় লাগে না। এটা আমাদের যারা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন তাদের দেখার বিষয়। জুলাই আন্দোলনে বগুড়ায় আহত ও শহীদদের মায়েদের নিয়ে জুলাই মায়েরা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত হয়েছেন এমন সন্তানদের 2 শতাধিক মা অংশ নেন। এ সময় আহত যোদ্ধাদের সুচিকিৎসা ও কর্মসংস্থানের দাবি জানান মায়েরা। এ সময় জেলা প্রশাসক হোসনে আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ডেঙ্গুর হটস্পট খ্যাত বরগুনার গেল 1 সপ্তাহের আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত 48 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। বেসরকারি হিসেবে এ নিয়ে 39 জনের মৃত্যু হলো। বরগুনার গত 24 ঘন্টায় নতুন করে 47 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় 5000 মানুষ। এদিকে সদর হাসপাতালে পাওয়া যাচ্ছে না আইসিইউ সুবিধা। এতে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। সিভিল সার্জন কর্মকর্তারা জানান, আইসিইউ সংকট মেটাতে যোগাযোগ অব্যাহত রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে। দ্রুত সময়ের মধ্যে আইসিইউ ও লোকবল সংকট কাটবে বলে আশ্বাস তাদের। মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় 3 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 বাংলাদেশি। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তাং সড়কে এ দুর্ঘটনা ঘটে। কুয়ান্তান পুলিশ জানিয়েছে, একটি টয়োটা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ সাবের হাসান, মোহাম্মদ জাহিদ হাসান ও আবদুল্লাহ। মোহাম্মদ হাবিব বিশ্বাস, মনিরাম চন্দ্র দাস নামে 2 জন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির চালক মোহাম্মদ সাবের হাসান বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। এছাড়া গাড়ির রোড ট্যাক্স গত মে মাস থেকে মেয়াদ উত্তীর্ণ ছিল। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ফেরত পাঠানো হলো 39 বাংলাদেশিকে। শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা। এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর বিমানে 61 বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে দেশে ফিরেছেন 39 জন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় অবৈধ বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হারের প্রভাব বাংলাদেশের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে তার বাণিজ্য সক্ষমতার উপরে। বাংলাদেশি পণ্যে 20% আমদানি শুল্ক ধার্য করার পর প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আর যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কেনার পক্ষে বাণিজ্য আলোচনার সঙ্গে সম্পর্কিত নয় বলেও মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। এছাড়া শুল্ক আলোচনায় লবিস্ট ছাড়া যাওয়ার প্রসঙ্গেও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, বিষয়টি যোগ্যতার নয়, আর সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কারণ তার কাছে স্পষ্ট হচ্ছে না। আরও বলেন, ওয়াশিংটনের সঙ্গে শুধু আলোচনা শুল্ক চুক্তিতে সীমাবদ্ধ ছিল না। কম্পিটেন্স নিয়ে প্রশ্ন তোলার কারণটা আমি কিন্তু নিজেও বুঝিনি। একটা হতে পারে এটা যে নিছক শুল্ক চুক্তি নয়, এইটা সম্পর্কে সম্ভবত সম্যক ধারণা ছিল না। বাংলাদেশের উপরে 20% শুল্ক আরোপ করা হয়েছে। এটার সাফল্য ব্যর্থতা নির্ভর করবে আমাদের বাণিজ্যিক সক্ষমতার উপরে, এবং আমরা এর থেকে ফল পেতে গেলে আমাদেরকে নিজস্ব সক্ষমতা এবং প্রতিযোগিতাশীলতা, এবং আমি এরকম একটা কথা শুনেছি যে আমাদের এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, এবং এই বিষয়ে আমি 100% একমত। যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে মন্দার খবর প্রকাশের পর আবারও
ডলারের দরপতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শুক্রবার জাপানি মুদ্রা ইয়েনের তুলনায় ডলারের দরপতনের হার ছিল 1.23%, যা 2023-এর জানুয়ারির পর সর্বনিম্ন। এদিন ডলার ইন্ডেক্সে সূচকের মান ছিল 98.80। বিপরীতে গেল এপ্রিলের তুলনায় বেড়েছে ইউরোর দাম। একই দিনে প্রকাশিত মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে বলা হচ্ছে, গেল জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রত্যাশার তুলনায় কম কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অর্থনীতিবিদরা যেখানে 1,10,000 নতুন কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন, সেখানে চাকরি হয়েছে মাত্র 73,000 কর্মীর। গেল জুলাই মাসে বেকারত্বের হার ছিল 4.2%, যা জুনের চেয়েও কিছুটা বেশি। আরেক দফা জটিলতার মুখে এশিয়া কাপ। ভারত পাকিস্তানের রাজনৈতিক জটিলতার পেছনে ফেলে সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা এশিয়া কাপ। তবে এবার তাতে যুক্ত হলো সম্প্রচারের জটিলতা। 2031 সাল পর্যন্ত এশিয়া কাপের অফিসিয়াল সম্প্রচার সত্ত্ব ভারতের সনি স্পোর্টস নেটওয়ার্কের। চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তানে এশিয়া কাপের সম্প্রচারের জন্য সনিকে মোট চুক্তির 10% অর্থ পরিশোধ করতে হবে দেশটির টিভি চ্যানেলগুলোকে। তবে 2025 সালে এসে পাকিস্তানের কাছে চুক্তির 25% অর্থ দাবি করেছে সনি স্পোর্টস। যদিও ঠিক কী কারণে বাড়তি অর্থ দাবি করা হয়েছে তার ব্যাখ্যা দেয়নি সনি। তবে এমন এক দাবির পর পাকিস্তানে এশিয়া কাপের সম্প্রচার নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এমনকি এশিয়ান শ্রেষ্ঠত্বের এই আসর দেশটিতে সম্প্রচার নাও হতে পারে বলে শঙ্কা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সহজ এক জয় পেয়েছে নিউজিল্যান্ড। বুলওয়াতে কিউরা 9 উইকেটে সহজ এক জয় সফরকারীরা। ম্যাচের তৃতীয় ইনিংসেই ধারের সংখ্যা ছিল জিম্বাবুয়ের সামনে। প্রথম ইনিংসে 149 রানে গুটিয়ে যাওয়া রোডেশিয়ানরা দ্বিতীয় ইনিংসেও হিমশিম খেয়েছে কিউই বোলারদের সামনে। তবে শেষ দিকে তিসিকা এবং ব্লেসিং মুজারবানির কল্যাণে লিড নিতে সক্ষম হয় তারা, যদিও সেটা বড় হওয়ার আগেই শেষ হয় জিম্বাবুয়ে ইনিংস। নিউজিল্যান্ডের 307 রানের বিপরীতে স্বাগতিকরা থামে 165 রানে। নিউজিল্যান্ডের সামনে চতুর্থ ইনিংসের টার্গেট দাঁড়ায় মোট 8 রান। ডেভান কনওয়ের উইকেট হারালেও নিউজিল্যান্ডের ম্যাচ শেষে 14 বলেই 2 ইনিংসে 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ম্যাট হেনরি। দীর্ঘ 10 বছর পর ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন এশিয়ান ফুটবলার পোস্টার বয় হিউয়েন মিন সন। দক্ষিণ কোরিয়ার এই তারকা জানালেন এই গ্রীষ্মেই ক্লাব ছাড়বেন তিনি। প্রাক মৌসুম প্রস্তুতিতে বর্তমান সনের নিজ দেশ দক্ষিণ কোরিয়াতে অবস্থান করছেন টটেনহাম। সেখানেই নিজের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানান হিউয়েন মিন সন। চলমান দলবদলের মৌসুমেই নতুন ঠিকানা খুঁজে নিতে আগ্রহী তিনি। যদিও ঠিক কোন ক্লাবে সন পরের মৌসুম পার করবেন তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। গুঞ্জন রয়েছে ইউরোপিয়ান ফুটবল থেকে বিদায় নিচ্ছেন তিনি। নতুন গন্তব্য হতে পারে সৌদি আরব কিংবা যুক্তরাষ্ট্রের কোনো ক্লাব। অবশ্য যুক্তরাষ্ট্রের লিগে লস অ্যাঞ্জেলেস এফসি সনকে দলের নেয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।